অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। 24 ঘন্টায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এতে অনেকটা স্বস্তি ফিরেছে সীমান্ত এলাকায়। বিজিবি বলছে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট সীমান্তে ভারতের জারি করা কারফিউ চলছে। পুশকিন ঠেকাতে ও নাগরিকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জাফলং সীমান্তে 24 ঘন্টা রাখা হচ্ছে নজরদারি। তবে স্বাভাবিক রয়েছে পর্যটকদের আসা যাওয়া। পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। কোনো সমস্যা হয় নাই, এদিকে মানুষজন অনেক ফ্রেন্ডলি, যারা লোকাল আছে তারা অনেক ফ্রেন্ডলি। ভিতরে আতঙ্কই আছে, যেহেতু বর্ডার গার্ড, সেই জন্য আমরা এখানে বিজেপিকে দেখতেছি, এদের ইন্ডিয়ান সেনাবাহিনীকে দেখতেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন যেভাবে আছে এভাবে যদি থাকে আমাদের জন্য, দেশের জন্য মঙ্গল। যারা আছে বর্ডার গার্ড তারা যথেষ্টভাবে এটা কাজ করছে এবং আমরা সবাই এখানে সেফলি সবাই সব জায়গায় ভ্রমণ করছি। বিজিবি অধিনায়ক জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন তারা। সীমান্তকে সুরক্ষিত রাখতে আমাদের আভিযানী ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের টহল কার্যক্রমকে জনবল বৃদ্ধির মাধ্যমে জোরদার করেছি। সিলেট ব্যাটালিয়ন তথা 48 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এখন পর্যন্ত পুশিন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে সুনামগঞ্জ সীমান্তে। জেলার 90 কিলোমিটার ভারতীয় সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মেহেরপুর সীমান্তেও সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিডার নিষেধ করে, ওদিকে বিএসএফ নিষেধ করে, এটা আবার বর্ডারে আমরা যাওয়া আসা করে নিয়ে আর যায়নি। বিনিময় করে তাদেরকে সতর্কবাণী দেওয়া হয়েছে। বিএসএফ এর পুশিন প্রবণতার পরিপ্রেক্ষিতে ফেনী সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ফুলগাজীর খাজরিয়া, পরশুরামের নিজ কালিকপুর ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সহ বিভিন্ন সীমান্তে বিজিবির সদস্যরা টহল দিচ্ছে। দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। একইভাবে পুলিশের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। আব্দুল আল মামুন, ৭১। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া 3 জেলেকে ধরে নিয়ে গেছে তারা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সোমবার দুপুরে হেদায়েতুল্লাহ ও হোসেন নামে 2 জেলে টেকনাফের সাবরাং সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে যান। এ সময় আরাকান আর্মি তাদের নৌকাকে লক্ষ্য করে গুলি ছুড়লে 2 জন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজারের সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই দিনে নাফ নদীর লেদা পয়েন্টে মাছ ধরতে গেলে 3 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মি। দর্শক, যেমনটি বলছিলাম, সীমান্তের সেই খবর আরো জানাতে আমাদের সাথে মেহেরপুর থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন সীমান্তের সতর্কতা নিয়ে বিজিবি কি বলছে এবং টহল এবং সার্বিক নজরদারি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আমি এখন রয়েছি মেহেরপুর সীমান্তবর্তী এলাকা বুড়িপোতা গ্রামে। এই গ্রামে আপনার মেহেরপুর জেলা, আপনার জানেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের একেবারে সীমান্তবর্তী জেলা। এই জেলা হচ্ছে 79 কিলোমিটার, প্রায় 79 কিলোমিটার জুড়ে সীমান্ত রয়েছে। এই সীমান্তের অধিকাংশই কিন্তু ভারতের নাগরিকদের জমি রয়েছে। এই জমি বাংলাদেশের নাগরিকরা কিন্তু লিজ নিয়ে চাষ করে, কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধের পর এক ধরনের সতর্কতা কিন্তু বিজেপি এবং বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তারা বলছে যে ওই জমির যেন কেউ না আসে এবং কাজ না করে। তারা যে বিষয়টি বলছে যে গুপ্ত হত্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে কৃষকদের, এই এলাকার কৃষকদের সাথে কথা হয়েছে, কৃষকরা বলছেন যে আমাদেরকে জমি চাষ করতে দেওয়া যাচ্ছে না এবং ওখানে মানে জমিতে
যে আমাদের কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম করতে যেতে দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে তারা বলছেন যে কিছুদিন হলো তারা সীমান্তে সতর্কতা বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছে। বিজিবির সাথে কথা হয়েছে যে বিষয়টি তারা বলছে যে সতর্কতামূলক তারা কিন্তু মাইকিং করছে এলাকায় বিকাল 4টার পর থেকে সকল নাগরিকদের কিন্তু চলাচলে সীমিত করা হয়েছে। পাশাপাশি তারা বলছে যে আতঙ্ক হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে এই যে এই সমস্যা কিন্তু সাময়িক, এরপরে কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আসিফ, ধন্যবাদ। আসিফ, আপনি যুক্ত আছেন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হয়ে বিস্তারিত জানব। দর্শক, সীমান্তের খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বর্ষার আগেই ভাঙন তীব্র হচ্ছে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও দুধকুমার নদে। গত 1 মাস ধরে এসব নদ নদীর অন্তত 7টি পয়েন্টে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে, বিলীন হয়েছে আবাদি জমি। ছবিতে প্রতিবেদন। প্রতিদিনই তীব্র হচ্ছে কুড়িগ্রামের ধরলা নদীর ভাঙন। উলিপুরের বেগমগঞ্জের রসিমপুরে গত 1 মাসে প্রায় অর্ধশত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। ভাঙনের হুমকিতে আছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রৌমারী উপজেলার ঘুঘুমারি ও সুখের বাতির চরে 4 কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এরই মধ্যে হারিয়ে গেছে একটি বিদ্যালয়, আর হুমকিতে পড়েছে বাজার। একই অবস্থা দুধকুমার পাড়ের চর ভুরুঙ্গামারি, যাত্রাপুর ও গঙ্গাধর পাড়ের ইসলামপুর সহ কয়েকটি এলাকায় ভাঙনের শিকার অর্ধশত পরিবার। এই রসুলপুর মাদ্রাসাটা এমন অবস্থায় পড়ে গেছে, নদীর কবলে পড়ে গেছে, একদম নিকটে এসে গেছে নদীর। যে কোনো মুহূর্তের মধ্যেই নদীতে মাদ্রাসাটা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিকল্প বসতি গড়ার ব্যবস্থা না থাকায় ভাঙন কবলিত অনেকেই আছেন খোলা জায়গায়। শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাওয়ার আশঙ্কায় শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের ঘরবাড়ি এবং ছেলেপেলে নিয়ে আমরা খুব অসুবিধার মধ্যে বসবাস করতেছি, এবং এমন তো অবস্থায় আমরা সরকারের কাছে আমাদের দাবি আমাদের জন্য খুব তাড়াতাড়ি কিছু জিওব্যাগের ব্যবস্থা করে দিয়ে আমাদের এলাকাটাকে রক্ষা করে। এলাকার লোকজন বলছেন, গত 2 বছরে বেগমগঞ্জে ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙনে প্রায় 1000 বিঘা আবাদি জমি বিলীন হয়েছে। বসতবাড়ি, আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন স্থাপনা পানিতে ভেসে গেছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কিছু পদক্ষেপ নিলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপাতত একটি হাই স্কুল মাত্র বেগমগঞ্জ ইউনিয়নের, একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা, একটি মার্কাজ মসজিদ, এটা যদি সরকার খুব দ্রুত ব্যবস্থা না নেয় 2-1 সপ্তাহের মধ্যেই এটি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সরকার বাহাদুরের প্রতি আমার অনুরোধ যে দ্রুত গতি যেন নদী শাসনের কাজ করা হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বেগমগঞ্জ ও সুখেরবাতি এলাকায় ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা কাজ চলছে। এখানে আমরা অফিস সাপ্লাই থেকে কিছু জিও ব্যাগ ইতিমধ্যে সরবরাহ করেছিলাম, যার মাধ্যমে কিছুটা ভাঙন ঠেকিয়েছি। এরপরও আমাদের 10 দিনের শর্ট নোটিসে একটি দরপত্র আহ্বান করার অনুমতি যে চিঠি দেওয়া হয়েছে, খুব শীঘ্রই সেটি পাওয়া যাবে। বর্ষার আগে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো ও ভাঙন রোধে পূর্ব প্রস্তুতি নেয়ার দাবি এলাকাবাসীর। মনিরা কাজুরি, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, স্থায়ী সমাধান পেতে কত সময় লাগতে পারে এবং ভাঙন প্রতিরোধে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? কুড়িগ্রাম জেলায় এই মুহূর্তে যেহেতু এখনো বর্ষা মৌসুমে দেরি আছে 2 মাস, এর মধ্যেই কুড়িগ্রামে বন্যা শুরু হয়ে গেছে এবং বন্যার ভাঙন শুরু হয়ে গেছে। কুড়িগ্রাম জেলায় আপনি জানেন যে 16টি নদ নদী রয়েছে, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ এইসব নদীতে চলছে প্রায় ভাঙন। সবচেয়ে ভাঙন শুরু হয়েছে ধরলার রসুলপুর গ্রামে, এটি হলো বেগমগঞ্জ ইউনিয়নে। এই ইউনিয়নের যে ভাঙনটি প্রায় 15 দিনে প্রায় শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে এবং যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে এটাও ভাঙনের মুখে পড়েছে। কয়েকশো বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। শুধু ব্রহ্মপুত্র ধরলা নদী নয়, ব্রহ্মপুত্রের রৌমারী, যে ব্রহ্মপুত্রের ঘুঘুমারি, সুখের বাতি চর সহ বিভিন্ন এলাকায় যে ভাঙন রয়েছে। এই মুহূর্তে জেলা 60টি পয়েন্টে সর্বোচ্চ ভাঙন চলছে। এইসব মানুষ গত 15 দিনে তাদের ঘর বাড়ি হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। তারা কখনো
কারো বাড়িতে খোলা আকাশের নিচে অথবা বাঁধের মধ্যে আশ্রয় নিয়ে মানবতর জীবনযাপন করছে। এবং তারা বলছে যে আসলে পানি উন্নয়ন বোর্ড যেভাবে ভাঙনের কাজ করছে এটি আসলে অনেক ধীর গতিতে এবং বাস্তব কোনো পদক্ষেপ ঠিকমতো না হওয়ার কারণে এইসব ভাঙনের এলাকায় যে মানুষের যে দুর্ভোগটি চলছে, তারা বারবার বলার পরও কোনো রকমে শুধু বর্ষা মৌসুমের আগেই কিছু জিও ব্যাগ ফেলে এবং কিছু ব্লক এইসব ভাঙন কবলিত এলাকা ফেলে। এতে মানুষের যে দুর্ভোগ, কারণ ভাঙন প্রতিনিয়তই রোধ করা যাচ্ছে না এই কুড়িগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলার শুধু ব্রহ্মপুত্র আর ধলা নয়, দুধকুমার, গঙ্গাধর সহ বিভিন্ন এলাকায় ভাঙছে। দুধকুমারের ভাঙনে যা চরযাত্রাপুর, ইসলামপুর, চর ভুঙ্গামারি সহ বিভিন্ন এলাকায় ভাঙছে। গত 1 মাসে এইসব এলাকায় শতাধিক ঘরবাড়ি এবং প্রায় 1000 জমি নদীতে বিলীন হয়ে গেছে। আপনাকে আরো বলে রাখি যে ভাঙনের যে এবারের যে প্রবণতা, এই প্রবণতায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কারণ এই মুহূর্তে ভাঙনের সম্ভাবনা কম থাকলেও ভাঙন যেহেতু আরো বর্ষা মৌসুমে আরো বাড়বে, এটা মানুষজন, ওই এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছে। কুড়িগ্রাম জেলার যে বেগমগঞ্জ যে ইউনিয়নটি রয়েছে, এই ইউনিয়নটি গত 7 দিনে প্রায় শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এছাড়া রাজু, আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে ভাঙনের বিষয়ে যেটি বলছিলেন, প্রশাসনের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা এবং এই বিষয়ে স্থানীয়রা যারা রয়েছেন তারা কি বলছেন? একজন গৃহস্থ সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। তারা বলছে যে ভাঙনের জন্য প্রতি বছরে কোনো না কোনো কাজ হয়, শুধু ভাঙন যখন শুরু হয় তখন পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে। আর তারা বাস্তবিক যে পরিকল্পনা করে যে ভাঙন রোধের যে ব্যবস্থাটা করবে, এটি আসলে এখনো তারা করতে পারেনি গত 25 বছরেও। আপনাকে একটি কথা বলে রাখি, কুড়িগ্রাম জেলা 16টি নদ নদী রয়েছে, এখানে চর রয়েছে 405টি। এইসব প্রতিটি নদী একটি ভাঙন প্রবণ নদ নদী এলাকা। এখানে যেটা সবচেয়ে সমস্যা হয়, এই ভাঙনের কারণে ওইসব এলাকার যে ঘরবাড়ির সাথে সাথে যে বন্যা আশ্রয় কেন্দ্র, স্কুল, মাদ্রাসা সবকিছু আসলে বিলীন হয়ে যায়। বিশেষ করে এই বন্যার সময়, যেহেতু এখনো বন্যা হয়নি, বন্যা যখন আসবে অনেক এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্রগুলিও ভাঙনের মধ্যে পড়ে গেছে এবং ভেঙে গেছে। এইসব এলাকায় মানুষরা জানে না তারা পরবর্তীতে কিভাবে ওই বন্যা নিয়ন্ত্রণ যখন চলবে তখন তারা কিভাবে এটি পদক্ষেপ বাঁচবে, এই আশাটি তারা করছে। তারা বলছে যে সরকার যদি স্থায়ী কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের এই সব এলাকার ভাঙন রোধের একটি ব্যবস্থা হবে। আপনাকে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী, উনি আমাকে বলেছেন যে আসলে এই ভাঙন রোধের জন্য তারা প্রতি বছর সর্বাত্মক চেষ্টা করছেন এবং যেহেতু কুড়িগ্রামের রৌমারী এলাকার সুখের বাতি চর এবং ঘুঘুমারি এলাকায় প্রায় 4 কিলোমিটার এলাকা ভেঙে গেছে এবং ভাঙার পথে এইসব এলাকায় কয়েকটি গ্রাম। রাজু মোস্তাফিজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রশাসনের কোনো উদ্যোগ নজরে পড়লে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু মোস্তাফিজ। নেত্রকোনার দুর্গাপুরের জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে কৃষক আব্দুল খালেক জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরপর বৃষ্টি থামলে সন্ধ্যায় ধান খেতে কৃষক আব্দুল খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রচণ্ড গরমের পরও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় কমেছে তাপমাত্রা। বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে মানুষ কিছুটা দুর্ভোগে পড়লেও গরম কমায় ছিল স্বস্তি। আগামী 24 ঘন্টায় দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল থেকে সুনামগঞ্জে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড গরমের পর এক পশলা বৃষ্টি যেন স্বস্তি আনে। হাওরের ধান কাটা শেষের পথে হওয়ায় এই বৃষ্টিকে আশীর্বাদ বলছেন চাষিরা। সেখানে 48 ঘন্টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বজ্রপাতের শঙ্কা থাকায় কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মৌলভীবাজারে সকাল 7টার পর আকাশ কালো করে বৃষ্টি নামে। ঘর থেকে বের হতে মানুষ কিছুটা দুর্ভোগ পোহালেও গরম কমাই ছিল স্বস্তি। সারা রাত এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, মানে বাইর হওয়ার মতো কোনো পরিবেশই নাই। আর ওই যে গরমের পরে যে বৃষ্টি যে হয়েছে এটা খুব শান্তি পাইছি আমরা। ময়মনসিংহেও সকাল থেকে বৃষ্টি হয়। গরমের তীব্রতা কমলেও বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয় স্কুল অফিসগামীদের। মানিকগঞ্জে বৃষ্টির পর কমেছে তাপমাত্রা। ভ্যাপসা গরম না থাকায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তো হালকা বৃষ্টির কারণে আবহাওয়াটা ঠান্ডা হয়েছে, এখন মোটামুটি স্বস্তির ভাবে চলাফেরা করা যাইতেছে। দিনটা ঠান্ডা আছে, একটু কাজ কাম করে শান্তি পাইতেছে। কুমিল্লাতেও আগামী 24 ঘন্টা দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কুমিল্লা অঞ্চলে কোথাও বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরিশালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হয়নি। গরম না কমায় নাকাল শ্রমজীবী মানুষেরা। সড়কে লোকের উপস্থিতি কম থাকায় দিনমজুরের আয় কমেছে। বাইরে নামা যায় না, এমনি জামা কাপড় ভেজে যায়। গরমে তো মানুষ মরে যাবে বাতাস না থাকলে। পাবনাতেও বৃষ্টি হয়নি, কমেনি গরম। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে বেড়েছে লোডশেডিং। গরমে সবচাইতে বেশি বিপদে পড়েছে শ্রমজীবী সাধারণ মানুষ। কাজ করা যায় না, স্যালাইন খায় 5-6 বার খায় কাজ করা লাগে। গরম খুব পড়ে আর স্যালাইন তো খাওয়াই লাগে। চুয়াডাঙ্গায় গরমের কারণে কষ্টে দিন পার করছে মানুষ ও প্রাণীকুল। পুড়ছে ফসলের মাঠ। বৃষ্টি না হয় জেলার প্রায় 30,000 হেক্টর জমির ফসল এবং 40,000 হেক্টর জমির রোপা আমনের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। বনশ্রী হালদার, ৭১। গত কদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গার আজকের আবহাওয়ার খবর জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। যুক্ত আছেন সহকর্মী এম এ মামুন। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা কত দেখছেন এবং বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিস কিছু বলছে কিনা জানাবেন। আপনাকে জানাচ্ছি যে চুয়াডাঙ্গাতে বৃষ্টির যে সম্ভাবনার কথা বলছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর আমাদেরকে জানাতে পারেনি যে কবে বৃষ্টি হবে। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হলেও চুয়াডাঙ্গা কিন্তু পড়ছে এবং প্রায় 1 সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা এই তাপদাহর ভিতরে রয়েছে। এ কারণে চুয়াডাঙ্গার জনজীবন, ফসলের মাঠ এবং প্রাণীকুল উষ্টাগত প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এখন যে পরিস্থিতি বিরাজ করছে, গতকালকে তাপমাত্রা কম হয়েছে 38.8 ডিগ্রি সেলসিয়াস, তা প্রায় 39 ডিগ্রি। আজকে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর আমাদেরকে তাপমাত্রা সকালে কত হবে জানাতে পারেনি, তবে দুপুরবেলা জানাতে পারবে, অর্থাৎ বেলা 12টার পরে। তবে তাপমাত্রা আজকে সকাল থেকেই সূর্য বেশ তেজস্ক্রিয় নিয়েই আর কি উঠেছে। হালকা বাতাস বইছে এবং আকাশে কিছুটা মেঘ, সেই মেঘে কিন্তু বৃষ্টি হবে কিনা জানা যায়নি, তবে রাতে একটু ছিটে ফোঁটা বৃষ্টি পড়েছে। তো সেটা অন্যান্য জায়গার তুলনায় সেটা আবহাওয়া দপ্তর এটা বলেছিল যে চুয়াডাঙ্গাতে বৃষ্টি হবে না, তবে দেশের মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলে বৃষ্টি হতে পারে। সেটা হয়েছেও বোঝা যাচ্ছে যে আপনার খবরে শুনলাম। তো বিষয় হচ্ছে যে এখন চুয়াডাঙ্গা জেলার যে অবস্থা, সেটা বৃষ্টি খুবই জরুরি। যদি বৃষ্টি না হয় তাহলে আপনি মানে সহজ করেই বলতে পারি যে চুয়াডাঙ্গাতে যে বীজতলাগুলো রয়েছে। জানতে চাই এম এ মামুন, যেমনটি বলছিলেন যে তাপমাত্রা কিছুটা কম, তবে পুরোপুরি এখনো স্বস্তিদায়ক সেই তাপমাত্রা কিন্তু দেখা যায়নি। গত কয়েকদিনের যে তাপমাত্রা অসহনীয় ছিল, তাতে করে হাসপাতালের চিত্র কেমন দেখছেন? হাসপাতালের চিত্র 1 সপ্তাহ ধরে যে পরিমাণে মানুষ অসুস্থ হয়েছে, প্রতিদিনে প্রায় 1,500 মানুষ এই চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসা নেয়। এটা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কথা বলছি। এছাড়া আমাদের 4টে উপজেলায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে এবং বিভিন্ন ক্লিনিক রয়েছে, বেসরকারি হাসপাতাল রয়েছে। প্রতিটা হাসপাতালেই কিন্তু মানে এই গরমজনিত রোগ এবং যারা উচ্চ মাত্রার উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন সমস্যা নিয়ে এবং ডায়রিয়া, অন্যান্য নিউমোনিয়া, শিশুরা, এইসব বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এরা আক্রান্ত হয়ে এই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে, কিন্তু একটা সমস্যা যে চুয়াডাঙ্গা হাসপাতাল দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই কারণে যখন এই ধরনের বিপর্যয় বা বৈরী আবহাওয়া শুরু হয়,
তখনই কিন্তু হাসপাতালে এই রোগীদের চিকিৎসা দিতে ডাক্তাররা হিমশিম খায়। এই হাসপাতালগুলোর অবস্থা এরকমই আছে। এতে করে সব দিকে জনজীবন এবং ফসলের মাঠ, জীববৈচিত্র্য সবই খারাপ অবস্থায় রয়েছে। এখন শুধু বৃষ্টির দরকার। আর চুয়াডাঙ্গাতে বৃষ্টির মাত্রা যেটা ছিল, আপনাকে একটা তথ্য দিই যে গত বছরের বৃষ্টি হয়েছিল প্রায় গত বছর আগের বছরে বৃষ্টি হয়েছিল 1400 মিলিমিটার এবং তার গত বছরে হয়েছে অনলি 1000 মিলিমিটার। এই যে বৃষ্টিপাত গত প্রায় 8-10 বছর বা এক যুগের যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টি ধীরে ধীরে কমতে সেই তথ্যটা কিন্তু আমি নিয়েছি। এবং বৃষ্টি আরেকটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই যে পরিমাণে রোগীর সংখ্যা বেড়েছে, সিভিল সার্জনের সাথে আপনার কথা হয়েছে কিনা বা স্বাস্থ্য কর্মকর্তারা যারা রয়েছেন এই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন? স্বাস্থ্য কর্মকর্তাদের একটাই কথা যে আমরা যথেষ্ট চেষ্টা করছি। গত কয়েকদিন আগে আপনি জানেন, গতকালকে যারা আপনার নার্সের প্রশিক্ষণ নিচ্ছে ডিপ্লোমা, তারা কিন্তু কালকে করেছে, আপনার বয়কট করেছিল, কাজ করবে না, তাদের দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। এভাবে মানে লোক চেয়ে নেওয়া, অর্থাৎ যাদের দিন আনে দিন খায় এরকম লোক নিয়ে হাসপাতাল চালাতে হচ্ছে। আর ডাক্তারের সংখ্যা কম, সেই ক্ষেত্রে সিভিল সার্জন বা তত্ত্বাবধায়কের কিছুই করার নাই। এবং হাসপাতালটা 200 বেডের করা হয়েছে, কিন্তু 100 বেডের জনবল দিয়ে কাজ করছে। এই জন্যই হাসপাতাল, ক্লিনিক। আর একটা সবচেয়ে বড় কথা, মজার কথা, যে এটা আমরা মানে হাসি চাপে যে সরকারের এই সংশ্লিষ্ট দপ্তরগুলো, তারা প্রত্যেককেই বলা হচ্ছে যে MBBS ডাক্তাররা কিন্তু এই ক্লিনিকগুলো চালাচ্ছে এবং সেইগুলো ক্ষেত্রে তারা সময় দিচ্ছে অতিরিক্ত, হাসপাতালের সময় তারা খুবই কম দিচ্ছে। এই একটা যেমন সমস্যা, তারা কেউ উপজেলা লেভেলের হাসপাতালগুলোতে থাকছে না, যে কারণেই সেই হাসপাতালের রুগীরা কিন্তু শহরমুখী হচ্ছে, অর্থাৎ জেলা সদর হাসপাতালে চলে আসে। যদি উপজেলা হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া থেকে শুরু করে অন্যান্য রুগী চিকিৎসা পেত ভালো এবং ভরসা পেত, তাহলে কিন্তু শহরের হাসপাতালে এই প্রতিদিন 1500 রুগী আসতো না। ঔষধের স্বল্পতা আছে, ডাক্তারের স্বল্পতা রয়েছে, বেডের স্বল্পতা তো রয়েছে, সব মিলিয়ে একটা হযবরল অবস্থা। চুয়াডাঙ্গার মানুষ কোনো দিক থেকেই সুবিধা ভোগ করছে বলে এরকম উদাহরণ দেওয়ার মতো কোনো কিছু নেই। বিশেষ করে মামুন, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গার আবহাওয়ার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ মামুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিজের জেলা চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা চট্টগ্রামে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রামবাসী। উপদেষ্টা এবারের সফরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জহিরুল ইসলামের ছবি ও সাইফুল ইসলাম শিল্পীর তথ্যে প্রতিবেদন। দেশের রাজস্ব আয়ের স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান সমুদ্র বন্দরও এটি। বন্দরকে এই অঞ্চলের বিজনেস হাবে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বর্তমান সরকার অর্থনৈতিক সমৃদ্ধির কথা বিবেচনা করে চট্টগ্রাম বন্দরকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। বর্তমানে অন্যান্য দেশের সঙ্গে বার্ষিক $125 বিলিয়ন বাণিজ্যের প্রায় 92% পরিচালিত হয় এই বন্দর দিয়ে। বন্দরে সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের সাথে চুক্তি স্বাক্ষর, লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরের আধুনিকায়নের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি, সেগুলি যদি স্থাপন করা যায়, বন্দরের অ্যাক্টিভিটি অথবা এফিসিয়েন্সি আরও বাড়বে। আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট অনুযায়ী বিশ্বের 100 দ্রুততম বন্দরের তালিকায় চট্টগ্রামের স্থান 58। এই অগ্রগতি ধরে রাখতে বন্দরকে আধুনিক বন্দরে নিয়ে যেতে হলে গ্রিন চ্যানেল চালু, আধুনিক শেড, ব্যবসায়িক হয়রানি বন্ধ করতে বন্দর ও কাস্টমসকে একত্রিত করে সহজীকরণের জন্য সরকারের প্রতি দাবি ব্যবসায়ীদের। বন্দর, কাস্টমস এই দুটো জিনিস যাতে একসাথে চলে, কারণ অনেক সময় আপনি দেখবেন
বন্দর খোলা রাখছে কিন্তু কাস্টমস বন্ধ, কাস্টমসও খোলা, বন্দরও খোলা, কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো বন্ধ। সেক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা গুডস ডেলিভারি নিতে পারি না। দেশের নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায় থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে তদারকি হচ্ছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সফরে এসে প্রধান এ সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দর হিসেবে পরিচিত করতে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন উপদেষ্টা। পেট টার্মিনাল থেকে শুরু করে বীরেশ্বরাই জোন পর্যন্ত আরো মিনিমাম 5টা বন্দর আমাদের দরকার। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। চট্টগ্রাম সফরে প্রধান উপদেষ্টা কর্ণফুলী নদীর উপর 11,000 কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি মিলবে। সবার স্বপ্নের সেতুর আশা পূরণের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যেন অত্যন্ত সুচারুভাবে খুব কম সময়ের মধ্যে যেন সেতুর নির্মাণ কাজটা দৃশ্যমান হয়, সরকারের কাছে এটাই আমাদের আবেদন। সফরের শেষ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। 22,500 শিক্ষার্থীকে সনদপত্র দেবেন তিনি। হাসান আহমেদ, ৭১। যারা ৪৭, ৫২ এবং ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সোমবার বিকেলে কুমিল্লার বরুড়া লক্ষ্মীপুর বাজার মাঠে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, যারা ৩০ লক্ষ শহীদকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না, তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই। তিনি বলেন, তারেক রহমান হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। তাই যত ষড়যন্ত্রী হোক, 18 কোটি মানুষের ভালোবাসায় তারেক রহমান সবার মাঝে ফিরবেন। যারা 47 সালের আগে ফিরে যেতে চান, যারা 52-এর ভাষা আন্দোলনকে অস্বীকার করেন, যারা 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, যারা 30 লক্ষ শহীদের রক্তের অস্বীকার করেন, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করেন না, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, তারা বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই, কোনো ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নাই। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বগুড়ার শিবগঞ্জের মির্জাপুরে দিনমজুর মাসুদ রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মারধরে আহত হয়েছেন নিহত মাসুদের মা মনোরা বেগম, বোন শেফালি ও চাচাতো ভাই শহীদুল। এই 3 জন শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ইয়াকুব ও মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। মাত্র 1 শতক জায়গার দ্বন্দ্ব কাল হয়ে দাঁড়ালো দিনমজুর মাসুদ রানার জীবনে। মারধরে আহত মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে মাসুদের স্বজন ও এলাকাবাসী। এলাকার লোকজন জানান, শিবগঞ্জের মির্জাপুর গ্রামের বসত বাড়ির 1 শতক জায়গা নিয়ে দিনমজুর মাসুদ রানা ও প্রতিবেশী মতিয়ার রহমানের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে রোববার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশি বৈঠক চলার সময় মতিয়ার তার অনুসারীদের নিয়ে মাসুদকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। তাকে উদ্ধার করতে গেলে মারধর করা হয় মাসুদের মা সহ পরিবারের 3 সদস্যকে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান মাসুদ। এ খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী ও নিহত মাসুদের স্বজনরা অভিযুক্ত মতিয়ার ও ইয়াকুবের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর চালায়। পরে লুটপাট করা হয়। ওই জলতক আসামিকে ফাঁসি হোক স্যার, ও আগে বোন পন সূত্রগুলো আছে আমার মামাকে তোমাদের কাছে আমার আবুতি ফাঁসি চাই, ফাঁসি না দিলে আমাগর ফের মারিয়া ফেলিয়া দিবি। এই গ্রামে এইরকম এরা কিছু না হতি এরা এই ধরনের ঘটনা ঘটায়। হ্যাঁ, এর জন্য আমরা সুস্থ বিচার চাই।
পুলিশ বলছে মাসুদ হত্যা ও অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই যে অগ্নিসংযোগ করলো এবং লুটপাট করলো, এটা যেহেতু আইন শৃঙ্খলার প্রতি এক প্রকার চ্যালেঞ্জ, আমরা ডেফিনেটলি এটার প্রতি স্ট্রং অ্যাকশন নেব। এ পর্যন্ত আমাদের হাতে 7 জন গ্রেপ্তার আছে। যারা মারামারি করছে এবং যাদের মারের ফলে একজন মৃত্যুবরণ করছে সে পক্ষে আমাদের 7 জন গ্রেপ্তার আছে। মাসুদ হত্যায় জড়িত থাকার অভিযোগে 3 নারী সহ 7 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। SM আবু সাইদ, 71, বগুড়া। কুড়িগ্রাম সদর উপজেলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্কুল ছাত্রী মেয়েকে হত্যা করেছে বাবা মা। সন্তান হত্যার দায়ে বাবা জাহিদুল ইসলাম বা মোর্শেদা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশ জানায়, জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশী মুজিবুর রহমানের 32 বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মুজিবরদের ফাঁসানোর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা করে গত শনিবার গভীর রাতে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগমের সহযোগিতায় 9ম শ্রেণীর ছাত্রী শিক্ষার্থী জান্নাতি খাতুনকে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখে। পরে খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। হত্যা ঘটনা নিহতের চাচা খলিল হক বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি এজাহার দাখিল করেন। এক্সেলসিয়রের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা ও বর্তমান এমডি বাশুকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন রিসোর্টের অপারেশন অ্যাডমিন বিলাল উদ্দিন আহমেদ। সোমবার সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, শাহ জামাল নুরুল হুদা ও মাসুকের রোশানলে পড়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুদার গাড়ি চালক আমিনুল বাদী হয়ে তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় অন্তত 3টি মামলা দায়ের করেছেন। এসব মামলার সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন বিলাল। তিনি এসব মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। পটুয়াখালীর কলাপাড়া লঞ্চঘাটে একটি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় 13 মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর কোস্ট। সোমবার বিকেলে কোস্টগার্ড এই অভিযান চালায়। কোস্টগার্ড সদস্যরা জানান, সমুদ্রে 58 দিন মাছ শিকারের নিষেধাজ্ঞা চলমান থাকলেও একটি চক্র সমুদ্র থেকে এই মাছ শিকার করে। শিকার করা মাছ রাঙ্গাবাড়ি থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে কলাপাড়ায় পাঠানো হয়। উদ্ধার করা মাছের মধ্যে 5.5 মণ লইট্টা, 3 মণ তুলার ডান্ডি, 3 মণ টাইগার চিংড়ি ও 1.5 মণ পোয়া মাছ, যার বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্র, নদী ও সড়কে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। অভিযানে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। পুরো দমে বাজারজাত হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রসালো পুষ্ট লিচু। দেশের অন্য জায়গার চেয়ে আগে উৎপাদন হওয়ায় এখানকার লিচুর চাহিদাও বেশি। এবার আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে বেশি, তাই বেশি লাভের আশা করছেন লিচু চাষিরা। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। দৃষ্টি জুড়ে শুধুই লিচুর বাগান, থোকায় থোকায় ঝুলছে লিচু। সেই লিচু ভাঙছেন বাগানি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লিচুর সুনাম সুবিদিত। দেশের লিচু প্রধান অঞ্চলের মধ্যে এখানকার লিচু আগে বাজারে আসে। এখানে বাগানে সাধারণত কদমি, মুজাফফরপুরি, এলাচি, চায়না 3 ও পাতি লিচুর চাষ হয়। মাসের শুরু থেকে লিচু বাজারে আনার কাজ শুরু হয়েছে। এখন চলছে চায়না 3 ও পাতি লিচুর বাজারজাতকরণ। এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে বেশি। বাগানে পাইকারদের ভিড়, বেশি লাভের আশা করছেন চাষি। বাগানের ফলনও ভালো হয়েছে ইনশাল্লাহ, বাগানের পাইকারও বেশি, দামও ভালো। সোনারগাঁয়ের লিচু আগে নামে, তার কারণে চাহিদাটা একটু বেশি, আর ফলনের দামও পাইতেছে মোটামুটি অনেক ভালোই। বেশি খরার কারণে কিছু লিচু ঝরছে, তো এবারকার মোটামুটি যাই আছে ভালোই আছে। 5টা বাগান কিনেছি, 5টা বাগান প্রায় 10 লক্ষ 12 লক্ষ টাকার মতন পড়বে। শ্রমিক বদলি দিয়ে 5,000 করে কিনতেছি। আমাকে খরচপাতিগুলি 5,200 করে পড়বো। আমরা ব্যস্ত হইব 600, 580 টাকা, 600 টাকা। আমরা এবারকার লাভবান আছি, বাগানগুলো একটু ভালো আছে। চলতি মৌসুমে 120 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 10 হেক্টর বেশি। উপজেলা প্রশাসন মিলে আমরা চেষ্টা করছি যে কৃষকদেরকে সর্বোচ্চ কিভাবে সহযোগিতা করা যায়। আমরা বিভিন্ন ধরনের স্প্রে মেশিনের মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জাতের আমরা লিচু এখানে কিভাবে সম্প্রসারণ করা যায়। উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 85টি গ্রামে প্রায় 680টি লিচুর বাগান রয়েছে।
হাসান আহমেদ, ৭১। লিচু বাগানের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, বাগানে লিচুর ফলন নিয়ে কি বলছেন চাষিরা? এগুলো কবে নাগাদ বাজারজাত করা হবে জানাবেন। চৈতি, ধন্যবাদ আপনাকে। সোনারগাঁয়ের লিচু রসালো টক মিষ্টি হওয়ার কারণে স্বাদে অতুলনীয়। এখানকার লিচু দেশের অন্যান্য লিচুর তুলনায় বাজারে আগে আসে, সেই কারণে এখানকার লিচুর চাহিদা অনেক বেশি। আমার পিছনেই দেখছেন যে রসালো লিচু। এখানকার এই লিচুর বাগান থেকে লিচু কিনতে বিভিন্ন পাইকাররা বাগানে আসছেন। তারা এখান থেকে সরাসরি লিচু কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। এছাড়াও বিভিন্ন বয়সের নারী পুরুষও সরাসরি বাগান থেকে লিচু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। মূলত পর্তুগিজদের আগমনের পর থেকে 1700 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ে লিচু চাষ শুরু হয়। এবছর সোনারগাঁয়ে 110 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় প্রায় 5 হেক্টর বেশি। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা এবং চাষিরা। চৈতি। ফরিদ, ধন্যবাদ আপনাকে। লিচুর বাগানে খবর জানাতে আমাদের সাথে সোনারগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী শেখ ফরিদ। নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংক্রান্ত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই সময়সূচি ঘোষণা করেন। জেলা প্রশাসক জানান, আগামী 22 মে থেকে গুটি আম বাজারজাত করা হবে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ 30 মে, হিমসাগর বা খিরসাপাত 2রা জুন থেকে পারা যাবে। এছাড়া নাগফজলি 5 জুন, ল্যাংড়া 10 জুন, আম্রপালি 18 জুন ও ফজলি 25 জুন থেকে সংগ্রহ করতে পারবেন চাষিরা। সবশেষ 10 জুলাই থেকে পারা যাবে আশিনা, বাড়ি 4, গৌরমতি আম। এছাড়া ব্যানানা ম্যাঙ্গো সংগ্রহ করা যাবে 25 জুন থেকে। তবে আবহাওয়া তাপমাত্রার কারণে আগেই আম পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের অনুমতি নিয়ে আম পাড়তে পারবেন চাষিরা। নওগাঁয় এবছর 30,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যেখান থেকে 3,66,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আম সংগ্রহের প্রক্রিয়া কিভাবে হবে এবং সেগুলো কিভাবে বাজারজাত করা হবে, প্রশাসন কি বলছে এই বিষয়ে? ধন্যবাদ চৈতি। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু সবচেয়ে সারা দেশের মধ্যে অন্যতম হচ্ছে ধানের মোকাম। তবে ধানের মোকামের হলেও কিন্তু বর্তমানে সাপাহার, পোরশা, নিয়ামতপুর এবং বদলগাছি উপজেলাতে আমের রাজ্য কিন্তু বিস্তার করেছে। অর্থাৎ এখন বলা চলে যে গত কয়েক বছর থেকে সারা দেশের মধ্যে কিন্তু আম উৎপাদনের শীর্ষে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই বরেন্দ্র এলাকার তথা সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর এই এলাকাগুলোতে পানির স্তর অনেক নিচে, ফলে সেখানে ইরি বড় আবার ধান উৎপাদন হয় না। ফলে কৃষকেরা কিন্তু আজ থেকে প্রায় 20-25 বছর আগে থেকে কিন্তু এই আমের প্রতি ঝুঁকে পড়ে। সেখানে আমের বাগান দিন দিন গড়ে ওঠে। অর্থাৎ গত বছর এবং চলতি বছরেও সেখানে 30,300 হেক্টর জমিতে চাষ করা হয়েছে। সেই চাষে অর্থাৎ এখানে যে অর্থনৈতিক পুরোটাই কিন্তু এই আমের উপর নির্ভরশীল। এই আমের উপরই কিন্তু তাদের আয়, রোজগার সব কিছু হয়ে থাকে। অর্থাৎ তাদের জীবনকে সব কিছু নির্ভর করে। আপনাকে জানিয়ে রাখি চলতি বছরেও কিন্তু অন্যান্য বছরের তুলনায় যখন কৃষকেরা যখন মনে করছে যে আমের ভালো উৎপাদন হবে, যখন মুকুল আসার আগে থেকেই তাদের আমের গাছগুলোতে পরিচর্যা করতে হয়, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আম যখন মুকুল আসে সে সময় কিন্তু ঘন কুয়াশা এবং দিনের বেলায় কিন্তু গরম হয়েছে, তীব্র গরম হয়েছে। ফলে সে আমের মুকুল কিন্তু কিছুটা কম দেখা দিয়েছে। তারপরে কিছু পরে কিন্তু দেরিতে হলেও আমের মুকুল এসেছে, কিন্তু সেই মুহূর্তে আমের মুকুল ঘন কুয়াশার কারণে এবং তীব্র খরার কারণে সেখানে আমের মুকুল ঝরে যায়। ফলে কৃষকেরা মনে করছেন যে চলতি বছরে আমের উৎপাদন সেই রকম হবে না। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে প্রায় 84% জমিতেই কিন্তু আম্রপালি আম উৎপাদন হয়ে থাকে। আপনি এই যে দেখছেন
দেখছেন যে এখানে শুধু বাড়িফোরের কিছু আমের গাছে আম রয়েছে, এছাড়া এই যে আম্রপালি যে আমগুলো আছে সেই আমের গাছে কিন্তু তেমন আম নাই। অর্থাৎ কৃষকেরা বলছেন যে এই আমগুলো যদি তাদের লোকসান গুনতে হয় তাহলে কিন্তু তাদের অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে যাবেন। এর আপনাকে জানিয়ে রাখি, আগামী 22শে মে থেকে যখন হচ্ছে এই আমগুলো গুটি আম শেষ করবে, সেই আম থেকে 1 থেকে 2%, আর যেখানে আম্রপালি আগামী মাসের 18 তারিখে থেকে উৎপাদন করা অর্থাৎ পারা হবে, সেগুলো বাজারজাত করা হবে, সেগুলো আম কিন্তু মূলত 84% চাষ করা হয়। অর্থাৎ আমাদের সবচাইতে আম্রপালি যেটা সুস্বাদু এবং সুমিষ্ট সারা দেশে চাহিদা রয়েছে, সেই আমগুলো আগামী 18 জুন থেকে নামানো হবে, সেগুলো বাজারজাত করা হবে। এ ব্যাপারে প্রশাসন কিন্তু ব্যাপক তৎপর রয়েছে যাতে কোনো অসাধু ব্যবসায়ী সেগুলো অপরিপক্ক আম উৎপাদন না করে বা বাজারজাত না করে, সেদিকে প্রশাসন কিন্তু ব্যাপক নজর রেখেছে। তন্ময়, ধন্যবাদ আপনাকে। নওগাঁয় জাত ভেতে গাছ থেকে আম সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী। এবছর চট্টগ্রাম থেকে কমেছে হজ ফ্লাইট ও হজ যাত্রী সংখ্যা। গতবারের চেয়ে এবার চট্টগ্রাম থেকে হজ যাত্রী কমেছে অন্তত 20%, আর 3 বছর আগের তুলনায় এবার হজ যাত্রী প্রায় অর্ধেক। সৌদি আরবে আবাসন সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি এবং ডলার ও সৌদি রিয়ালের বিনিময় হার বাড়ায় এবার হজ যাত্রীর সংখ্যা কমেছে বলছেন হজ যাত্রী ও এজেন্সি সংশ্লিষ্টরা। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। চট্টগ্রাম থেকে গত বছর হজ যাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইট ছিল 22টি। এবছর ফ্লাইট কমে সংখ্যা দাঁড়িয়েছে 17টি। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে 2022 সালে চট্টগ্রাম থেকে প্রায় 12,000 হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। 2024 সালে হজযাত্রী কমে দাঁড়ায় 8,000-এ। আর এবছর চট্টগ্রাম থেকে হজে যাচ্ছেন 6,600 জন যাত্রী। 2022 সালের তুলনায় এই সংখ্যা অর্ধেক। হজযাত্রীরা জানান, আগে 3 থেকে 3.5 লাখ টাকায় হজ করা গেলেও এখন লাগছে প্রায় 6 থেকে 7.5 লাখ টাকা। এছাড়া ডলার ও সৌদি রিয়ালের দাম বাড়ায় বেড়েছে হজের খরচ। 7 লাখ 7.5 লাখ টাকার মতো কস্টিং আসতেছে, যার কারণে অনেকে এখন এফোর্ড করতে পারছে না। হজকর্মী হিসেবে প্রতি মুহূর্তে দেখছি পুরনো বাড়িগুলো সব ভেঙে ফেলছে, যার ফলে নতুন বাড়িতে অনেক খরচ বেড়ে যাচ্ছে। হজ এজেন্সিগুলো বলছে সৌদি সরকার হাজিদের আবাসন দূরে সরিয়ে নেয় এবার হজের খরচ বেড়েছে, এতে হাজির সংখ্যাও কমেছে। সৌদি সরকার চাচ্ছে হাজিদেরকে এই মক্কা মদিনে জেম না করার জন্য প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে এই 3 স্টার 4 স্টার মানের ঘরগুলো থাকার জন্য। এবার কাছে যে আমাদের হাজিগুলো থাকতো ওই সুযোগটা নাও পেতে পারে, এবার ঘর নেওয়া হচ্ছে আজিজিয়া মিনার পাশে। তবে এবছর চট্টগ্রাম থেকে হজযাত্রা নির্বিঘ্ন করতে এবং ফ্লাইট শিডিউলে বিপর্যয় এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পক্ষ থেকে যেন কোনো ধরনের কোনো কারণে যেন শিডিউল ভেঙে না পড়ে, এর জন্য যথেষ্ট তৎপর। এবং বিমানের আমাদের সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয় এখানে এসেছিলেন, তাকেও এই ব্যাপারটা বলা হয়েছে। সেই বিমানের সঙ্গে আমাদের হেডকোয়ার্টারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা খুবই কম বলে আমরা আশা করছি। গত 3রা মে চট্টগ্রাম থেকে 419 জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যায় সৌদি আরবে। চট্টগ্রাম থেকে 17টি ফ্লাইটের সবশেষ ফ্লাইটটি আগামী 30শে মে হজযাত্রীদের নিয়ে দেশ ছাড়বে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।